তখন প্রায় সন্ধে হয়। ওই নির্জন গ্রামের জঙ্গলে মেয়েটা কবরের থেকে বের হওয়ার পর বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে বা কি করবে। এমন সময় মেয়েটা একটা গুদাম ঘর দেখতে পায়। ভেতরে যায়। ভেতরে গিয়ে যা দেখে সে অবাক হয়ে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। এই গ্রামটাতে মাত্র একটাই বাড়ি, এবং এই বাড়িতে যারা বসবাস করে তারা যেমন দেখতে আসলে তারা তেমন নয়। কাহিনীর শুরুটা সাধারণ কোনো থ্রিলার মুভির মতো মনে হলেও শেষ পর্যন্ত যা হয় পুরো মাথায় ঘুরিয়ে দেবে এরকমই একটা সেরা থ্রিলার। এই মুভির কাহিনী এতটাই ইউনিক যে এটা 11টা অ্যাওয়ার্ড পেয়েছে। একটা মাথায় খারাপ করে দেওয়ার মতো মাস্টারপিস মুভি এসডি স্টোরি প্রেজেন্টস অ্যাফেকশন। মুভি শুরু হয় গভীর রাত, চারিদিকে কেউ নেই। দেখা যায় এই মেয়েটা গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে, একা। মেয়েটার নাম এলি। পাশে রয়েছে তার দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। তার শরীর কাঁপছে, সময়ে সময়ে খিঁচুনি উঠছে। ঠিক তখনই আরেকটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে একটা বাড়িতে, তবে সে বুঝতে পারছে না বাড়িটা কার। এই বাড়িতে সে আগে কখনো আসেনি। চোখ খুলে সে দেখে পাশে শুয়ে আছে একটা লোক। এলি তাকে চিনতেও পারে না। সে একা একা নিচে নেমে এলে লোকটা হঠাৎ তার পাশে এসে দাঁড়ায়। লোকটার নাম ব্রুস। এলি তাকে জিজ্ঞেস করে, আমি কোথায় আছি? তুমি কি আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছো? তুমি কে? ভয়ে সে ব্রুসের উপরে হামলা করে। ব্রুস তাকে বোঝানোর চেষ্টা করে, শান্ত হও। এমন সময় একটা ছোট্ট মেয়ে আসে। মেয়েটা এসে বলে, মা, তুমি এসব কি করছো? তুমি আমাদের চিনতে পারছো না? মেয়েটার নাম অ্যালিস। অ্যালিসের মুখে মা ডাক শুনেও এলি কিছুতেই বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে এসব। সে ব্রুসকে বলে, আমার তো কোনো মেয়ে নেই, আমার একটা ছেলে ছিল। কোথায় সে? আর এই মেয়েটাই বা আমাকে মা বলে ডাকছে কেন? ব্রুস বলে, তোমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমার স্মৃতি চলে গেছিল। ডাক্তার বলেছে সময়ের সঙ্গে সঙ্গে তোমার স্মৃতি আবার ফিরে আসবে। এলি কাচের মধ্যে নিজের মুখটা দেখে এবং চমকে যায়। সে বলে, এই মেয়েটাকে? আমি তো এরকম দেখতেই ছিলাম না। এলি পাগলের মতো করতে থাকে। সে ভাবে এসব কিছুর পেছনে হয়তো ব্রুসের হাত আছে। ব্রুস কোনোভাবে তাকে শান্ত করে। কি হচ্ছে এখানে? সে নিজেকে চিনতে পারছে না কেন। যাই হোক, পরের দিন সকালবেলায় ব্রুস এলিকে বলে, এখন কেমন আছো? তুমি গতকাল যে স্বপ্নটা দেখেছিলে তোমার কিছু মনে পড়ছে? মেয়েটা বলে, আমার নাম এলি নয়, তুমি কেন বারবার আমাকে এলি বলে ডাকছো? আমার নাম সারা থমসন। আমার একটা পরিবার ছিল, আমার একটা ছেলেও ছিল, আর আমার ছোটবেলার বাড়ি ছিল আমেরিকার মেইনে। সে আরও বলে, আমার স্পষ্ট মনে আছে আমি কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিলাম। আমাকে ফোন দাও, একজনকে ফোন করতে হবে। ব্রুস তাকে কোনো ফোন দেয় না। সে বলে, ডাক্তার বলেছে তুমি যদি সুস্থ হতে চাও তাহলে তোমাকে ফোন থেকে দূরে থাকতে হবে আর শহর থেকে দূরে থাকতে হবে। সেই জন্যই তুমি আর আমি একসাথে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা শহর থেকে দূরে এইরকম একটা জায়গায় থাকব, যেখানে না কোনো টেলিফোন লাইন আছে না অন্য কিছু। তুমি কোনো ফোন ব্যবহার করবে না। ব্রুস কেন তাকে ফোন ব্যবহার করতে দিচ্ছে না, আর এলি বা হঠাৎ নিজেকে সারা বলে কেন ভাবছে? এর থেকেও বড় রহস্য কিছু বাকি ছিল। এলি স্নান করার সময় হঠাৎ খেয়াল করে তার পিঠে একটা কালো গর্তের মতো দাগ। যদিও তার কিছুতেই মনে পড়ছে না এই দাগটা কি করে এলো। নিজের ঘরে ফিরে সে তার এবং ব্রুসের বিয়ের ছবিগুলো দেখতে থাকে এবং মনে করার চেষ্টা করে তার আসল পরিচয় কি। ব্রুস এলিকে তার বাবা মায়ের ছবিও দেখায়। গত ক্রিসমাসের ভিডিও দেখিয়ে তার স্মৃতি ফেরানোর বৃথা চেষ্টা করতে থাকে। দেখা যায় ব্রুস অনেকটাই চিন্তিত এলি স্মৃতিশক্তি ফিরে আসছে না দেখে। এলিও আস্তে আস্তে সবকিছু মনে করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার মনের মধ্যে বারবার ভেসে ওঠে একটা অন্য কোনো মেয়ের জীবনের ছবি, যেখানে তার নাম সারা, তার একটা ছেলে রয়েছে। একদিন সে ব্রুসকে বিষয়ে জানায়। সে বলে, আমার পিঠের মধ্যে গর্তের মতো কালো দাগটা কিসের? আমার এখনও মনে আছে আমি গত সপ্তাহে কি খেয়েছিলাম। তখন তো আমার নাম সারা ছিল, আমাকে সবাই সারা বলে ডাকছিল। যদি আমি সত্যি এলি হয়ে থাকি তাহলে আমার কিছু মনে নেই কেন? আমার কেন অন্য একটা মেয়ের জীবনের বিভিন্ন স্মৃতি মনে পড়ছে? আমার কোনো স্মৃতি কেন মনে পড়ছে না? ব্রুস তাকে আবারও একই কথা বলে। সে বলে, তুমি সারা নও, তুমি এলি, আমার স্ত্রী আর এলিসের মা। আমি তোমাকে ভালোবাসি। তোমার এর থেকে বেশি কিছু না মনে পড়লেও আমি তোমাকে ভালোবেসে যাব। তুমি মানসিক রোগে ভুগছ, এই জন্য নিজে থেকে কাল্পনিক কাহিনী বানিয়ে নিয়েছ। নিজের আসল পরিচয় তোমার মনে পড়ছে না। রাত হয়। ঘুমোতে ঘুমোতে হঠাৎ এলিস জোরে চিৎকার করে ওঠে। ব্রুস আর এলি তার কাছে ছুটে আসে। এলিস একটা দুঃস্বপ্ন দেখছিল। দেখা যায় ঠিক তখনই অদ্ভুতভাবে এলির হাত কাঁপতে শুরু করে।
পরের দিন এলি তার মেয়েকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি যখন সুস্থ ছিলাম তখন তুমি আর আমি সবথেকে বেশি কোথায় ঘুরতে যেতাম? এলিস বলে, আমরা একসাথে চিড়িয়াখানা যেতাম মা। একবার আমাকে জোয়ের সাথে চিড়িয়াখানা নিয়ে যাবে? জো হলো এলির বাবা, মানে এলিসের দাদু। সে আরও বলে, তুমিও তো গত সপ্তাহে দাদুর সাথে কথা বললে। এলিসের কথাগুলো শুনে এলির কেমন যেন একটা খটকা লাগে। সে কখন আবার তার বাবার সাথে কথা বলল, এবং তার থেকেও বড় কথা এলির বাবা জীবিত, মানে তার তো কিছু মনে পড়ছে না। এমন সময় হঠাৎ করে তার হাত পা কাঁপতে শুরু করলো। এর আগেও এটা অনেকবার হয়েছে, আর এটা তখনই হয় যখন সে কিছু তার আগের জীবনের কথা মনে করতে শুরু করে। এলিস বলে, মা চলো আজকে আমরা লুকোচুরি খেলবো। এলি তার কথা রাজি হয়ে যায়। পাশেই ছিল জঙ্গল। এলিস জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। এলি তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে ঢোকে এবং নজরে পড়ে এক অদ্ভুত জিনিস। সে দেখে দূরে একটা প্লাস্টিকের ভেতর থেকে কোনো একটা জীব অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে, এবং একটু কাছে গিয়ে দেখে একটা জলজন্ত মানুষ, কিন্তু কোনো জামা কাপড় পরে নেই। কাছে যেতেই সে শুনতে পায় একটা মেয়ের আওয়াজ। মেয়েটা হেল্প হেল্প বলে চিৎকার করছিল। প্লাস্টিকের ব্যাগের মতো দেখতেও জিনিসটার মধ্যে থেকে মেয়েটা হঠাৎ করে এলির দিকে আসতে শুরু করে। এলি দৌড়তে শুরু করে, ভয় পেয়ে যায়। এলিসের নাম ধরে চিৎকার করতে থাকে। সে বারবার করে বলতে থাকে, এলিস তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়ো, আমরা বিপদের মুখে আছি। হঠাৎ করে এলির সামনে হাজির হয় এলিস। মেয়েটা হঠাৎ করে সামনে আসায় সে চমকে যায়। এলি তাকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং ব্রুসকে সবকিছু বলে। ব্রুস বাড়ি ফেরার পর ব্রুসও একটু পর জঙ্গলে গিয়ে মেয়েটাকে খোঁজার চেষ্টা করে, তবে ওরকম কাউকে খুঁজে পায় না। ব্রুস এলিকে বলে, তুমি ভুল দেখেছ, জঙ্গলে কিচ্ছু নেই, সমস্ত তোমার মনের ভুল, কারণ তুমি এখন অসুস্থ। রাতের বেলায় এলি এলিসকে ঘুম পাড়ানোর সময় এলিসের পিঠেও একটা ওই রকম দাগ দেখতে পায় যেটা তার পিঠেও আছে। এলি কিছু বুঝতে পারে না। পরদিন সকালবেলায় এলি আবার জঙ্গলের মধ্যে যাওয়ার চেষ্টা করে ওই মেয়েটাকে খোঁজার জন্য, তবে হঠাৎ তার খিঁচুনি হতে শুরু করে। এলি ধীরে ধীরে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে এলির আবার হাত পা কাঁপতে শুরু করে, খিঁচুনি হতে শুরু করে, এবং তার হাতটা আজকে অস্বাভাবিকভাবে একটু বেশি কাঁপছিল। এলিস তার মায়ের এই অবস্থা দেখে ভয় পালিয়ে যায়। সময় যত পেরোতে থাকে তত এলির খিঁচুনির মাত্রা বাড়তে থাকে। তার মনে হয় সে নিজেই যেন এক অজানা লড়াই করছে। পরের দিন ব্রুস তাকে শান্ত গলায় জিজ্ঞেস করে, তোমার কি কোনো স্মৃতি ফিরে এসেছে? কিছু মনে করতে পারছো? তখনই হঠাৎ সে প্রচণ্ড রেগে এলির গলা চিপে ধরে আর চিৎকার করে বলে, তোমাকে মনে করতেই হবে তুমি কে। তুমি আসলে একজন শয়তান, তোমার মনের মধ্যে এক শয়তান বাস করে। হঠাৎ করে ব্রুসের এরকম অদ্ভুত আচরণ কেন তার স্ত্রীর প্রতি? সে তো তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে। এলি কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ব্রুসের হাত থেকে পালিয়ে যায় এবং আবার সেই জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে সেই ভুট্টার খেতে। ব্রুস তার পিছু নেয়। এলি পালাতে থাকে। এলিকে ব্রুস ধরেই ফেলবে এমন সময় এলি পেছন থেকে ব্রুসের মাথায় আঘাত করে এবং ব্রুস সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এলি এদিক ওদিক দেখছিল যে কোথায় যাবে, কারণ তারা এমন একটা গ্রামের মধ্যে আছে যেখানে আশেপাশে কিছুই নেই, শুধু তাদের বাড়িটাই আছে গ্রামে। হঠাৎই চোখ পড়ে একটা ওয়্যার হাউসে, পরিত্যক্ত ওয়্যার হাউস। সে সেখানে যায়, দেখে জায়গাটা কেমন যেন অদ্ভুত। খুঁজে পায় কিছু সিসিটিভির ফুটেজ আর একটা টেপ। টেপটার ওপর লেখা আছে প্লাম মি। এটা কিসের টেপ? এলি টেপটা চালু করে এবং দেখা যায় ব্রুসের একটা ভিডিও রেকর্ডিং। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ভিডিওটা ব্রুস নিজের জন্যই তৈরি করেছিল, এবং এখান থেকেই কাহিনী একটা আলাদাই লেভেলের টুইস্টের দিকে এগোতে থাকে। শোনা যায় সেই ভিডিওর মধ্যে ব্রুস বলছে, যদি তুমি এটা দেখছো তাহলে তুমি নিশ্চয়ই ভাবছো তুমি কে, তুমি কোথায় আছো, তাই তো? তো শোনো, তোমার নাম ব্রুস কার্টার। তুমি যে শরীরে আছো এটা তোমার শরীর নয়, এটা মানুষের মতো দেখতে কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা, যেটা আমি তৈরি করেছি এবং তোমার ডিএনএর সঙ্গে মিশিয়ে বানানো হয়েছে। তুমি হচ্ছ প্রথম ব্যক্তি এই পৃথিবীর মধ্যে যার শরীর কৃত্রিম হতে পারে, কিন্তু শরীরের মধ্যে সমস্ত স্মৃতি তোমার নিজের। তুমি মানুষের মতোই সবকিছু করতে পারবে। ভিডিও রেকর্ডিংয়ে আরও শোনা যায়, ব্রুস, তোমার স্ত্রী আর মেয়ে মারা যায়নি, তাদের ফিরিয়ে আনার জন্য টেকনোলজি তোমার কাছেই আছে। এই টেকনোলজি তুমিই তৈরি করেছিলে। তোমার বউ এবং তোমার মেয়ের ব্রেনের স্মৃতি একটা বড় ডাটাবেসে রাখা আছে। কোনো নতুন শরীর তৈরি করো এবং সেই স্মৃতিটাকে সেই নতুন শরীরের মধ্যে দিয়ে দাও। তোমার বউ আবার জীবিত। তবে মনে রেখো, নতুন শরীরের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে কয়েক দিন বা কয়েক সপ্তাহ লাগতে পারে। এবার এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, ব্রুস নিজের জন্য কেন এই ভিডিওটা রেকর্ডিং করে রেখেছে? সেই বিষয়ে পরে আসছি। আগে বলে দেই,
এই যে আমরা এলিকে দেখছি, যাকে ব্রুস এলি এলি বলে ডাকছে, সে আসলে এলি নয়। আসল এলি দুর্ঘটনায় মারা যায়, যেটা একদম মুভির প্রথমে সিনটা মনে করো, ওখানে দেখেছিলাম। আমরা যাকে এলি বলে ভাবছি তার আসল নাম হলো সারা থমসন। এলি আরেকটা টেপ চালায় এবং দেখা যায় আরেক ভয়ানক সত্যি। আসল এলি এবং তার মেয়ে এলিস মারা যাওয়ার পর থেকে ব্রুস নতুন শরীর খুঁজতে শুরু করে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। এলি এবং এলিসের যে ব্রেনের স্মৃতিগুলো আছে সেগুলো বিভিন্ন ফাইল আকারে সেভ করা আছে। প্রতিবার ব্রুস নতুন নতুন শরীর নিয়ে আসে এবং তাদের মুখটা নিজের স্ত্রী এবং মেয়ের মতো করে দেয় প্লাস্টিক সার্জারি করে, এবং তাদের স্মৃতি সেখানে ঢুকিয়ে দেয়। এই যে মেয়েটা যাকে আমরা এলি বলে ভাবছিলাম, সেই মেয়েটার আসল নাম সারা থমসন। তার সাথে যখন এই দুর্ঘটনা হয় তাকেও নিয়ে আসে ব্রুস এবং তার ফেসটা নিজের স্ত্রীর ফেসের মতো করে দেয় প্লাস্টিক সার্জারি করে, এবং তারপর তার স্ত্রীর যে মেমোরি ছিল সেটা এই সারা থমসনের দিমাগের মধ্যে বা ব্রেনের মধ্যে ফিট করে দেয় অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে। এবং এই টেকনোলজি সে আবিষ্কার করেছিল কারণ ব্রুস একজন বিশাল বড় বিজ্ঞানী ছিল এবং মানুষের চেতনা নিয়ে অনেক বছর ধরে রিসার্চ করছিল এই গ্রামে বসে। সে তার এক্সপেরিমেন্টে সফল তো হয়ে যায়, কিন্তু তার স্ত্রী এবং মেয়েকে হারিয়ে ফেলে, এবং এই জন্য সে নতুন নতুন শরীর নিয়ে আসে। এবং যদি শরীরের অভাব হয় তাহলে কৃত্রিমভাবে বডি তৈরি করে। সে কি করে তৈরি করে সেটা একটু পরে জানতে পারবে। তো যাই হোক, এলি ভিডিওগুলো দেখতে থাকে যে তার আগেও অনেকগুলো মেয়েকে নিয়ে এসে তাকে এলি বানানো হয়েছে। সে যখন ওই ফাইলগুলো দেখছিল, ব্রুস ওই ওয়্যার হাউসে চলে আসে এবং ওয়্যার হাউসে আসার পর এলি মানে সারা ব্রুসকে বলে, আমি তোমার সব কিছু জানতে পেরে গেছি। ব্রুস বলে, জানতে তো পেরে গেছো, কিন্তু কাউকে জানাতে পারবে না। এই বলে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সারাকে মেরেই ফেলে ব্রুস। তার দেহটা প্লাস্টিকে মুড়ে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, কবর দেয়। কিছুদিন আগেও যে মেয়েটাকে প্লাস্টিকে মোড়া অবস্থা দেখা গেছিল, যাকে দেখে সারা ভয় পেয়েছিল, সেও হয়তো ব্রুসেরই একজন শিকার। তো যাই হোক, রাতের বেলায় সে বাড়ি ফেরে। তার মেয়ে এলিসকে বলে, অনেক রাত হয়ে গেছে, তোমার মা ঘুমিয়ে গেছে, তোমারও ঘুমানোর সময়। এই বলে ছোট্ট এলিসকেও সে নৃশংসভাবে মেরে ফেলে এবং বিড়বিড় করে বলতে থাকে, তোর মনের মধ্যে যত খারাপ স্মৃতি আছে সব চলে যাবে, চিন্তা করিস না। এরপর ব্রুস আবার তার ওয়্যার হাউসে ফিরে আসে এবং রেকর্ড করতে বসে। জানা যায় এর আগেও 28 জন মেয়ের মধ্যে সে তার মৃত স্ত্রী এলির ব্রেন ঢোকানোর চেষ্টা করেছে, কিন্তু অবাক ব্যাপার, নতুন শরীরে তার বউয়ের স্মৃতি কখনোই কাজ করেনি, অর্থাৎ কারোর মধ্যেই সে তার স্ত্রীকে খুঁজে পায়নি। ওদিকে দেখা যায় এক অবাক করা দৃশ্য। রাতের বেলায় হঠাৎ এলি অর্থাৎ সারা তার কবর থেকে বেরিয়ে আসে। সে সেদিন মারা যায়নি। সারা লুকিয়ে লুকিয়ে ওয়্যার হাউসে পৌঁছায় এবং ব্রুসের কম্পিউটার ঘেটে সেই ফোল্ডারটা বের করে, যেই ফোল্ডারের মধ্যে এলির স্মৃতি রাখা ছিল, ব্রুসের স্ত্রী এলির। ওখানে একটা অপশন দেখতে পায়, ওভাররাইট। ওভাররাইট কি? মনে করো আমি একটা কিছু সেভ করে রেখেছি এবং তারপরে আমি সেই ফাইলটাতে যখন আবার কিছু সেভ করতে যাব তখন আমাকে অপশন দেখাবে ওভাররাইট করার। আমি যদি ওভাররাইট করি তো আগের যা যা ছিল সব মুছে যাবে এবং নতুন যেটা সেভ করলাম সেটা বসে যাবে। সারা একটা বুদ্ধি করে, তার সাথে যা হয়েছে অন্য কারোর সাথে যেন সেরকম না হয়, এবং এই জন্য যেখানে এলির স্মৃতি রাখা ছিল সেখানে সে নিজের স্মৃতিটাকে ঢুকিয়ে দেয়, যাতে পরবর্তীতে যে কোনো মেয়ের ওপরে যদি ব্রুস আবার এক্সপেরিমেন্ট করে তাহলে সেই মেয়েটার মধ্যে এই স্মৃতিগুলো চলে আসবে যে ব্রুস প্রতিটা মেয়ের সঙ্গে কি করে এবং তাদেরকে কিভাবে মেরে কবর দিয়ে দেয়। কারণ এলি স্মৃতির যে ফাইলটা আছে সেটাই তো সে নতুন কারো উপরে ঢোকাবে, এবং এই জন্য ওই ফাইলটার মধ্যেই সে নিজের সঙ্গে যা যা হয়েছে, ব্রুস তার সাথে যা যা করেছে সেই জিনিসগুলো ঢুকিয়ে দেয়। ওদিকে দেখা যায় ওয়্যার হাউসের মধ্যে রাখা একটা টিস্যু ধীরে ধীরে মানুষের শরীরে পরিণত হয় এবং তাকে দেখতে একদম এলির মতো, অর্থাৎ ব্রুস অন্য কোনো নতুন শরীর না পেয়ে একটা কৃত্রিম শরীর তৈরি করেছে। সে ওই শরীরের মধ্যে এলির স্মৃতিগুলোকে ঢোকাতে শুরু করে। একই রকমভাবে নতুন করে সে এলিসকেও বাঁচিয়ে তোলে। দেখা যায় কৃত্রিমভাবে তৈরি হওয়া এলির জ্ঞান ফিরে আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ব্রুসকে সে নিজের স্বামী ভাবতে শুরু করে এবং ব্রুসের সঙ্গে এমন এমন জিনিস করতে শুরু করে যেগুলো আমি কখনো করিনি। যাই হোক, ব্রুস ভাবে এতদিনে তার এক্সপেরিমেন্ট সফল হয়েছে, অন্তত এবার তো তাকে চিনতে পেরেছে, অর্থাৎ সে এই কৃত্রিম শরীরের মধ্যে তার স্ত্রীর স্মৃতি ঢুকিয়ে তার স্ত্রীকে আবার ফিরে পেয়েছে। ব্রুস তাড়াতাড়ি তার ওয়্যার হাউসে ফিরে আসে আরেকটা শরীর বানানোর জন্য, একটা নতুন টিস্যুকে প্রস্তুত করতে থাকে। তবে এই নতুন শরীরটা সে কী জন্য বানাচ্ছিল সেটা একটা রহস্য, কার জন্য বানাচ্ছে। যাই হোক, ব্রুসের রেকর্ডিং থেকে জানা যায় এটাই তার শেষ শরীর বানানো। এরপরে সে আর কোনো শরীর বানাবে না। সে বলে,
আমি চেয়েছিলাম আমার স্ত্রীকে নতুন করে খুঁজে পেতে, বারবার ব্যর্থ হয়েছি, কিন্তু আমি হার মানিনি। অবশেষে আমার স্ত্রীকে আমি খুঁজে পেয়েছি। সে আমাকে চিনতে পারছে। আমরা আবার একটা পরিবার হয়ে উঠব, যেখানে আমার স্ত্রী আর মেয়ে থাকবে। আমি তোমাকে ভালোবাসি এলি, আমি তোমাকে খুবই ভালোবাসি। ওদিকে দেখা যায় কৃত্রিমভাবে তৈরি করা এলি হঠাৎ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং ওয়্যার হাউসে চলে আসে। চলে এসে সে ব্রুসকে বলে, আমি জানি আমি মানুষ না, আমি এটাও জানি আমি তোমার স্ত্রী না, আর আমি এটাও জানি আমি এলি না। আমি শুধুমাত্র একটা বস্তু যেটা তুমি বানিয়েছো কৃত্রিমভাবে। এবার এখানে প্রশ্ন আসে, কৃত্রিমভাবে বানানো এলি, সে এই সমস্ত কিছু জানলো কি করে? সারা এলির স্মৃতিশক্তির যে ফাইলটা ছিল সেই ফাইলের মধ্যে জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছিল, এবং এই জন্য সেই ফাইলটা যখন নতুন এলি মানে কৃত্রিম এলির দেহের মধ্যে ঢোকানো হয়, ব্রেনের মধ্যে ঢোকানো হয়, তার স্মৃতির মধ্যে অলরেডি জিনিসগুলো ছিল যে বাকিদের সঙ্গে ব্রুস কী করেছে। এবং এই জন্য কৃত্রিমভাবে বানানো এই এলি সব কিছুই জানে। ব্রুস বুঝতে পারে তার এক্সপেরিমেন্ট সফল হয়নি। কেউ এলির স্মৃতির ফাইল নিয়ে নাড়াঘাটা করেছে এবং সেখানে কিছু না কিছু চেঞ্জ করে দিয়েছে। ব্রুস তার উপরে হামলা করে, তাকে অজ্ঞান করে, এবং একইভাবে তার শরীরটাও জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছিল কবর দিতে। ওদিকে ঘরে কেউ না থাকায় সারা, যে কিনা মারা যায়নি, সে ব্রুসের বাড়িতে আসে। এলি সারার ভয়ঙ্কর চেহারা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পালাতে পালাতে জঙ্গলের কাছে চলে আসে, ঠিক যেখানে ব্রুস কৃত্রিম এলিকে কবর দিচ্ছিল। এলিসের পিছু করতে করতে সারাও সেখানে চলে আসে, যেখানে ব্রুস একদিন তাকে জ্যান্ত কবর দিয়েছিল। সে এসে ব্রুসের ওপর হামলা করে, আর এদিকে কৃত্রিম এলিরও ইতিমধ্যে জ্ঞান ফিরে এসেছে। সে সারা এবং ব্রুস দুজনকেই ওই কবরের মধ্যেই জ্যান্ত পুড়িয়ে ফেলে। এরপর এলি এলিসকে নিয়ে ফিরে আসে শহরে। তারা সেখানে এক নতুনভাবে জীবন শুরু করে। আশেপাশে মানুষ জানতেও পারে না যে দুটো কৃত্রিম শরীর তাদেরই আশেপাশে তাদের সঙ্গেই বসবাস করছে। ওদিকে ব্রুসের ওয়্যার হাউসটা দেখা যায়। তার গবেষণা মারা যাওয়ার পরে এখনও চলছে। আস্তে আস্তে ব্রুসের রাখা সেই নতুন শরীরটা, যে একটা নতুন শরীর বানাচ্ছিল, সেই শরীরটা আবার মানুষের রূপ নিতে শুরু করে এবং দেখা যায় তাকেও দেখতে একদম এলির মতো, এবং তার পিঠেও রয়েছে বাকিদের মতোই জন্মদাগ। সে ওয়্যার হাউস থেকে বেরিয়ে আসে নগ্ন অবস্থায়। চারদিকে কেউ কোথাও নেই, একটা ফাঁকা নির্জন জায়গায় সে সম্পূর্ণ একা। এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভি এখানে শেষ হয়ে গেলেও কয়েকটা প্রশ্ন থেকে যায়। প্রথমে আসি, ব্রুস নিজের জন্য নিজেই কেন ভিডিও রেকর্ডিং করে রেখেছিল? ব্রুস জানতো সে যে ভয়ঙ্কর খেলা খেলছে এই কৃত্রিম শরীর বানানোর, একসময় সেও হয়তো মারা যেতে পারে। এবং ব্রুসের যে শরীরটা ছিল সেই শরীরটাও তার নিজের ছিল না, এই শরীরটাও কৃত্রিমভাবে বানানো। কারণ ব্রুসের ভিডিও রেকর্ডিংয়ে বলতেই শোনা যায় যে তুমি যদি আমাকে চিনতে না পারো তাহলে জেনে রাখো তোমার নাম ব্রুস কার্টার। অর্থাৎ ব্রুসের যে শরীরটা ছিল সেটাও কোনো কৃত্রিম শরীরই ছিল। সেও নিজের স্মৃতি কোনো একটা কারণে অন্য একটা কৃত্রিম শরীরের মধ্যেই ঢুকিয়েছিল, এবং সে যাতে কখনো নিজেকে ভুলে না যায় যন্ত্রপাতিতে কোনো গণ্ডগোল হলে, সেই জন্য সে আগে থেকেই নিজের নামে নিজে ভিডিও রেকর্ডিং করে রেখেছিল। এবার সে 2 নম্বর ফ্যাক্ট, এই নতুন এলি যে কিনা মুভি শেষে দেখানো হলো, সে আসলে কে? এখানে দুটো থিওরি আছে। এক, তার মধ্যেও এলির স্মৃতি ঢোকানো আছে, কিন্তু কথা হলো ব্রুস তো তার স্ত্রীকে খুঁজে পেয়ে গেছিল, তাহলে সে আবার কেন দেহটা তৈরি করছিল? এখানে একটা উত্তর আসতে পারে, হয়তো আগে যাদের যাদের শরীরে, যার যার শরীরে তার স্ত্রীর স্মৃতি সে ঢুকিয়েছিল, কেউ কিন্তু তাকে ঠিকমতো করে চিনতে পারেনি। কিন্তু সারা যখন এলির স্মৃতি ওভাররাইট করে নতুন এলি যখন জন্মালো, সে যখন একবারে তাকে চিনে গেল, ব্রুসের মধ্যে একটু সন্দেহ দেখা দিয়েছিল যে এতবার শরীর বদলেছি আমার স্ত্রীর, কেউ চিনতে পারেনি, এই এক রাতের মধ্যে আমাকে চিনেও ফেললো, আমার সাথে সবকিছু করলো। এই কারণে হতে পারে সে রিস্ক কভার করার জন্য যে যদি এর মধ্যে কোনো গণ্ডগোল দেখা যায়, সুতরাং আরেকটা দেহ তৈরি করে রাখি। এই কারণে এলির সে আরেকটা প্রতিরূপ তৈরি করতে দিয়েছিল, যেটাকে সে তার নিজের শেষ কাজ বলে উল্লেখ করেছিল যে এরপরে আমি আর কোনো কৃত্রিম শরীর বানাবো না। এবার এটার আরেকটা থিওরি আছে আমার, যেটা মনে হয় ব্রুস বুঝতে পেরেছিল যে সে যা যা করেছে, যে এতগুলো মেয়ে, কতগুলো জ্যান্ত মেয়েকেও তো সে ধরে নিয়ে এসেছিল, সেই সব মেয়ের ভেতরেও তো তার স্ত্রীর স্মৃতি ঢুকিয়েছিল। কোনোদিন যদি তার নামে কোনো কেস হয় বা তাকে কেউ মেরে ফেলে, তাহলে তার স্মৃতি যেন এলির শরীরের মধ্যে, মানে কৃত্রিমভাবে তৈরি করা কোনো একটা মেয়ের শরীরের মধ্যে থাকে, এইভাবে সে বেঁচে থাকবে। সুতরাং হতে পারে ব্রুস মারা তো গেছে, কিন্তু ব্রুসের তৈরি করা প্রোগ্রাম ওই মেয়েটার শরীরের মধ্যে ব্রুসের স্মৃতি ঢুকে দিয়েছে। একদম শেষে যে কৃত্রিম এলিকে দেখানো হলো, হতে পারে শরীরটা এলির মতো, কিন্তু স্মৃতি, ব্রুসের স্মৃতি আছে সেই মেয়েটার মাথায়, এবং হয়তো ব্রুস এখন ওই মেয়েটার শরীরেই বেঁচে থাকবে। তোমাদের কি মনে হয় কোন থিওরিটা বেশি গ্রহণযোগ্য? কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তো এই ছিল একটা মাস্টারপিস মুভি
অ্যাফেকশন। এরকমই আরও কোন মুভির এক্সপ্লেনেশন তোমরা দেখতে চাও অবশ্যই লিখে জানাবে, আর ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তারাও দেখতে পারে। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও চলে এসো, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকো আর নিজের নিজের বউ প্রেমিকা ধরে রাখো।